এর নিঃশব্দ সাক্ষী। আর আজ এতদিন পরে চন্দ্রমুখীর সেই অতৃপ্ত আত্মাই ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে। চারুবালা আসলে কোনো মানবই নয়, শোষিত নিপীড়িত মৃত চন্দ্রমুখীরই মানবরূপী প্রতিনিধি সে। নেতিচলার মাঠে সেই কামের তাড়নায় পাগল হয়ে ওঠা দিনুকে নৃশংসভাবে হত্যা করে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। আজ তার দ্বিতীয় শিকার মহেশ মারুচ্যের পালা। ধীরে ধীরে মহেশের চোখের সামনে চন্দ্রমুখী রূপান্তরিত হল পচা গলা দেহধারী এক বিভৎস প্রেতে। পৈশাচিক একটি হাসিতে থরথর করে কেঁপে উঠল দত্তপুকুরের পাশের বাঁশবাগান। এমন শীতের রাতেও মহেশের সারা শরীর ঘেমে অস্থির হয়ে উঠল। এই নির্জন প্রান্তরে কেউ নেই তাকে বাঁচানোর জন্য। আতঙ্কে একটা মৃত্যু ভয় শরীরের ভেতর থেকে উঠে এসে দলা পাকিয়ে আটকে গেল গলায়। ছুটে পালাতেও যেন ভুলে গেল মহেশ। রক্ত মাখা ধারালো নখ বিশিষ্ট পিশাচটির দুই হাত চেপে ধরল মহেশের গলা। ব্যথায় একটা গোঙানি বেরিয়ে এলো তার মুখ থেকে। দাঁতে দাঁত চেপে চন্দ্রমুখীর প্রেত বলে উঠল, মহেশ মারুচ্চে, তুইতে ধরি বমন হয়েও এমন অধর্ম করতে তুমি ভয় পাও না, তাই না? এবার দেখো কেমন লাগে। মনে পড়ে প্রীতি জলার মাঠে আমার শরীর নিয়ে রীতিমতো খেলা করে সেটা আগুনে পুড়িয়ে দিয়েছিলে তুমি আর ওই পাষণ্ড দিনু। ওটাকে তো আমি খতম করেছি। এবার তোমার পালা মহেশ বাড়ুচ্ছে, তোমার পালা। শেষের কথাগুলো খুব একটা আর কানে গেল না মহেশের। দুই হাতের প্রচন্ড চাপে ততক্ষণে তার দম বন্ধ হয়ে এসেছে। মৃত্যুর আর কিছুমাত্র মুহূর্ত বাকি। এমন সময় প্রবল আক্রোশে চন্দ্রমুখী প্রেত তার ধারালো নখ ঢুকিয়ে দিল মহেশের গলার ভেতর, আর ওপর থেকে নিচে পুরো শরীরটাকে চিরে ফালা ফালা করে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকজন মহেশের ছিন্ন ভিন্ন দেহটা আবিষ্কার করেছিল দত্তদের পুকুরের পাশের বাঁশ বাগানের ধারে। প্রবল আক্রোশে মহেশের শরীরটা কেউ যেন বালিশের মতো ফেঁড়ে ফেলেছে। চোখ আর মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আর ভয়। দিনুর মৃত্যুটা বেতি চলার মাঠে হওয়ায় সেটা ভূতের কাজ বলে মেনে নিলেও গ্রামের মধ্যে মহেশ মারুজ্যের মতন লোকের এমন অবস্থা কে করল তা কেউ ভেবে কোনো কিনারা করতে পারল না। পরপর এমন দুটো ভয়ঙ্কর মৃত্যু যেন এক লহমায় বদলে দিল গ্রামের স্বাভাবিক জীবনের ছন্দ। প্রথমে দিনু, তারপর মহেশ। দুজন কাজের লোক এবং সর্বক্ষণের সঙ্গীকে এভাবে হারিয়ে ভেতরে ভেতরে কিরকম যেন একা হয়ে পড়লেন প্রফুল্ল মহাজন। কোনো কাজে যেন তার আর মন বসতে চায় না। দিনের বেশিরভাগ সময়টা একা একাই কাটাতেন। কি করবেন কিছুই যেন বুঝতে পারলেন না। একবার ভাবলেন থানা পুলিশ কোর্ট কাচারি করে খুনিদের ধরবেন, কিন্তু পরক্ষণে আবার মনে হলো এসব করে কোনো লাভ হবে না। ওদের কোনো শত্রু আছে বলে জানতেনও না প্রফুল্ল। আর কোনো মানুষ যে এত নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে তা ভাবতেই কেমন অবাক লাগে। মহেশ থাকলেও অন্তত দিনের বেলা কাজ কারবার এবং অন্যান্য আলোচনায় তার সাথে দিন কাটত। মহেশ চলে যাওয়ার পর সেটাও আর হলো না। দিন দিন কিরকম যেন উদাসীন হয়ে যেতে লাগলেন প্রফুল্ল মহাজন। আর চারুবালা, দিনু আর মহেশ বাড়ুচ্ছে, দুজনকেই শেষ করে সে আজ অনেকটাই শান্ত। প্রতিশোধের আগুনে দগ্ধ হতে হতে তার আত্মার যে মুক্তি হয়নি সেটা পূরণ করতেই তো চন্দ্রমুখীর চারুবালা রূপ ধরে প্রফুল্ল মহাজনের বাড়িতে কাজ করতে আসা। লোভী দিনুকে প্রথমে একটু একটু করে নিজের ভালোবাসার ফাঁদে ফেলা, তারপর তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে হত্যা করা।
মহেশকেও মরতে হতো, তবে হয়তো এতটা তাড়াতাড়ি নয়। চারুবালা যখন দেখল মহেশ তাকে দিনুর খুনের পেছনে দায়ী বলে সন্দেহ করছে, তখন সে ঠিক করল মহেশকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সেই রাতে যখন মহেশ বাড়ি থেকে বের হলো, দরজা বন্ধ করার নামে তার পিছু নিল চারুবালা এবং নির্জন স্থান বুঝে নিজের কার্যসিদ্ধি করল। তবে চন্দ্রমুখীর প্রতিশোধের আগুন তখনও নেভেনি। একটা চিতা যে তখনও জ্বালানো বাকি আছে, যার জন্য মরতে হয়েছিল তার স্বামীকে, ভেঙে গিয়েছিল তার সুখের সংসার। ঘরে বিছানায় শুয়েছিলেন প্রফুল্ল। তার ঘরের মেঝে মোছামুছি করছিল চারুবালা। এমন সময় উবু হয়ে টেবিলের তলা মুছতে গিয়ে টেবিলের সাথে ধাক্কা লাগলো, আর টেবিলে রাখা জলের ঘটিটা পড়ল চারুবালার গায়ে। জল পড়ে ভিজে গেল চারুবালার বুকের আঁচলের কিছুটা, আর ঘটিটা মেঝেতে পড়তেই ঝনঝন শব্দে চোখ খুলে তাকালেন প্রফুল্ল মহাজন। চারুবালা তখন বিরক্ত হয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে সেটা ঝাড়তে ব্যস্ত। প্রফুল্লর চোখ গেল চারুবালার অর্ধন্মুক্ত ফর্সা সুডোল বক্ষ যুগলের দিকে। ভিতরে ভিতরে কিরকম একটা আদিম শিহরণ অনুভব করলেন প্রফুল্ল। স্ত্রী তো অনেককাল আগেই গত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এমন নিঃসঙ্গ নিস্তেজ বিষাদ ভরা জীবনে চারুবালার মতন স্বল্প বয়সী যৌবনে ভরা এমন পরিচারিকার উপস্থিতি প্রফুল্ল হৃদয়ে পুরুষোচিত আদিম বাসনার বারুদে যেন অগ্নিসংযোগ ঘটিয়ে দিল। চারুবালার সাথে হঠাৎ চোখাচোখি হতেই তিনি উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে নিলেন। তবে সকালের এই ভাবনা কিরকম যেন একটা কল্পনাতীত সুখের রসদ জোগাতে লাগলো সারাটা দিন জুড়ে। দিনের ফাঁকে ফাঁকে তিনি দেখতে লাগলেন কর্মব্যস্ত চারুবালাকে, তবে অন্য দৃষ্টিতে। চারুবালা কিছুটা অনুমান করতে পেরেছিল বটে, তবে নিজে থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেখেনি। সন্ধ্যায় বৈঠকখানায় বসে একা একা এসব কথাই ভাবছিলেন প্রফুল্ল। এতদিন তার বাড়িতে কাজ করছে চারুবালা, কিন্তু কোনোদিন সেভাবে তাকে দেখেননি তিনি। হয়তো প্রয়োজন হয়নি। নিঃসঙ্গ জীবনে একটু সুখ যদি চারুবালার কাছে পাওয়া যায় তো মন্দ কি? চারুবালা এলো তার কর্তাবাবুর জন্য তামাক সেজে নিয়ে। তামাক দিয়ে পেছন ঘুরে চলে যাচ্ছিল চারুবালা। হঠাৎ তামাকটিকে সরিয়ে রেখে হাত ধরে চারুবালাকে নিজের পাশে বসালেন প্রফুল্ল। কর্তার এমন আচরণে একটু যেন সংকুচিত হলো চারুবালা। প্রফুল্ল বিষাদ ভরা গলায় বললেন, চারুবালা, চারুবালা, এতদিন তো এখানে আছো, একাকী জীবনে কখনো কি আমার কথা মনে হয়নি? কি গো, বলো না। চারুবালা সলজ্জ কণ্ঠে বলল, কি কি কথা কর্তাবাবু? জীবনের পর পর ধাক্কাগুলো আর নিতে পারছি না চারুবালা। তোমার কোলে মাথা রেখে একটু শান্তি পেতে চাই। তুমি সুন্দরী, অনন্যা, মুগ্ধ করেছ আমাকে। এতদিন তো কাজের চাপে নানা সমস্যায় তোমাকে ঘুরে কোনোদিন ভালো করে দেখিও নি। একটু 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 আদর করো না আমায়। আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট চারুবালা। ধীরে ধীরে তিনি হাত রাখলেন চারুবালার যৌবন ভরা শরীরের ওপর। প্রফুল্লর পুরুষালী স্পর্শে একটু যেন কেঁপে উঠল চারুবালা। কর্তাবাবুর হতাশা ভরা জীবনের ইচ্ছাটুকু বুঝতে পারল চারুবালা। সে চাপা গলায় বলল, এখন রঘুদা রান্নাঘরে আছে, আমি রাতে আসবো খন। সত্যি বলছো চারুবালা? আসবে তো? কথা দাও, কথা দাও চারুবালা, তুমি রাত্রে আসবে তো? চারুবালা উঠে দাঁড়িয়ে শাড়ির খুলে পড়া আঁচল ঠিক করতে করতে বলল, আসবো। খাওয়া দাওয়া শেষ হলে